20 জন কি 25 জনের মতো দেখছে, বেশি দেখে নাই। এটা তো আসলে থাকলে ভাইরাল হয়ে যেত, হ্যাঁ ভাইরাল হয়ে যেত, আই নো। তো তারপর হচ্ছে আমি 9:30টার সময় তার বাসার নিচে যে কল দিই, ফোন অফ করে রাখছে। তো নিচে থেকে আমি একটা খেলতেছিল বাচ্চা বলতে 6-7-এ পড়ে। আমি বললাম যে হচ্ছে 5th ফ্লোরে যে বাসা নাম্বারটা আমার জানা আছে, ওখানে যে কলিং বেল দিবা, বলবা যে নামে কে নিচে ডাকতেছে। 5 মিনিট পর আসলো, আমি পাঠাই দিয়েছি। বলতেছে তুমি আমার বাসায় লোক পাঠাইছো কেন? আমি বলছি আপনি ফোন অফ রাখছেন কেন? আমি তো যাইতে পারতেছি না, কারণ আপনার বাসায় হচ্ছে ফ্যামিলি আছে, এই জন্য তো আমি যাইতে পারতেছি না। তো তখন আমাকে বলে আমার ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করছে, মিথ্যা কথা বলে। বাইক অ্যাক্সিডেন্ট করছে, আমার বাসায় থাকা লাগবে। ওর বাসায় কি জেনে গেছে 10 দিনে যে আপনার সঙ্গে সম্পর্ক আছে? না, কালকে নিয়ে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরবো, সিম্প্যাথি দিয়ে সুন্দর করে বুঝাই। আমি বাসায় চলে যাই, সে বাসায় চলে যায়। রাতে আর কল দেয় না, বলে ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাইয়ের কাছে থাকা লাগতেছে, আমি আজকে তোমারে কল দিব না, কালকে সকালে কল দিব। আমি আর বুঝতেছি না সেই রাতে সে তার গ্রামের বাড়িতে চলে যাইতেছে, আমি এটা জানি না। তো আমি বললাম আচ্ছা ঘুমান, আমি সারা রাত ঘুমাই নাই। তারপর সকালে 7টার সময় মনে ঘুমাইছি, 11টার সময় উঠছি। আপনার বাড়ি থেকে লোক আসে নাই পরের দিন থেকে? আসতে চাইছিল, আমি আটকাইছি। আম্মু আসতে চাইছিল, আব্বু অসুস্থ ছিল, আব্বু হচ্ছে ভাইয়া কিছু জানে না? না, ভাইয়া জানে না। তো তারপর হচ্ছে সে চলে গেছে। আমি পরের দিন বিকালের দিকে তাকে কল দেই যে আপনার তো আজকে আমার সাথে বের হওয়ার কথা ছিল। বলতেছে আমি তার নানু বাসা হচ্ছে আপনার নোয়াখালী, দাদু বাসা নোয়াখালী, নানু বাসা ভোলা, দুই জায়গায় থাকা হয় তাদের। সে নোয়াখালী গেছে। আমি বললাম নোয়াখালী গেছেন মানে? আজকে আপনার হচ্ছে আমাকে নিয়ে বের হওয়ার কথা ছিল। বলতেছে বেশি কথা বলবো না, ব্লক খাবা। আবার হ্যাঁ, বিষয়টা আপনারা হয়তো অনেকেই রিলেট করতেছেন, তারপরেও বলি আপনারা, কারণ গল্পটা এই পার্টটা অনেক বড়। ওর লাইফের আরেকটা পার্টে যেটা, একটা ছেলেও কিন্তু ওর জন্য ওরকম ক্রেজি ছিল, যে ওর ফার্স্ট হাজবেন্ড ছিল। হ্যাঁ, ফার্স্ট হাজবেন্ড মানে কি, হাজবেন্ডই ছিল আলটিমেটলি। পরে তার হাজবেন্ড কেউ হয়েছে কিনা আমি জানি না এখন পর্যন্ত। তো এরপরে যে রিভার্সটা করছে, ও ক্রেজি হয়েছে কারোর জন্য, এটা একটু খেয়াল করেন। মানে ওর লাইফে ওর জন্য কেউ ক্রেজি ছিল এই লেভেলের একটা সময়, এবং সেটা সে বুঝে ওর দিকে যে কোনোভাবেই হোক ডিভিশন দিয়ে ওকে অ্যাচিভ করার চেষ্টা করতেছে। তো তারপর হচ্ছে ব্লক খাওয়া। তো বলতেছে আমি এখন সামনে আমার গুচ্ছর এক্সাম, আমি একটু ঘুমাইতে আসছি এখানে, তুমি আমাকে ঘুমাইতে দাও নাই। এদিকে আমি কতদিন কত রাত ঘুমাই নাই, তার তো কোনো আইডিয়া নাই। তো আমি একটু শান্তি মতো ঘুমাইতে আসছি, আমার সামনে গুচ্ছ এক্সাম, তুমি আমাকে ডিস্টার্ব করবো না। গুচ্ছ এক্সাম? গুচ্ছ কি জিনিস এটা? ভার্সিটি এক্সাম। গুচ্ছ বলতে এখানে 24টা ভার্সিটি আছে। ও ওকে, এটা আমার সাথে আমি পরিচিত না, রিসেন্টলি বোধহয় হয়েছে। হ্যাঁ, এটা বলে সে আমার ব্লক করে দিল সব জায়গা থেকে। আমি 8 ঘন্টার মধ্যে। এত ব্লক করতে কেন? কারণ আপনি খুব পোক করতে থাকে। জান কি করতেছো, জান কোন জায়গায়, জান এইটা, জান ওটা, বাথরুমে কিনা। কখনোই না, আমি তাহলে ব্লক কেন করতে পারবো? কখনো তার থেকে কৈফিয়ত চাই নাই। কই বাইরে, আচ্ছা ঠিক আছে বাসায় যাও, আমাকে একটু কল দিয়েন। কখনো জানতে চাই না যে বাইরে কি করো তুমি, বাট সময় চাইতেন। হ্যাঁ সময় চাইতাম। তো ব্লক করলো। আমি 8 ঘন্টার মধ্যে ডিসিশন নিলাম আমি নোয়াখালী যাব। আমি অসুস্থ, 2 দিন হচ্ছে আমি খাই নাই, 2 দিন হচ্ছে ঝামেলা চলতেছে তার সাথে, আমি 2 দিন খাই নাই। আমি খাইছি আপনার কোক আছে না, কোকের উপর আছে, আমি শুধু কোক খাইতেছি। তো আমি একটা সিএনজি রিজার্ভ করলাম, আপনার ইয়াতে চলে গেলাম সায়দাবাদ। এত পরিমাণ তাকে ভালোবাসি যে আমি নিজের পাশে কখনো কাউরে কল্পনা করতাম যে না, বাসে তো সিট 2টা না, আমার পাশে কেউ বসবে এটা আমি মানতে পারতাম না। আমি 2টা সিটই বুক করে নিতাম। তো আমার কাছে টাকা ছিল না, তো আমি আম্মুকে ফোন করে বললাম যে আম্মু আমার সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা ছিল। ফ্যামিলি থেকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা হচ্ছে? হ্যাঁ, আমার এগুলো ক্রেজিনেস দেখে আম্মুকে বললাম আমি ডক্টর দেখাবো, আমাকে টাকা পাঠান। সো আপনি রাজিও ছিলেন? হ্যাঁ, কারণ এটা আমার দরকার। আপনি বুঝতেছিলেন যে এগুলো আপনার প্রবলেম হচ্ছে, এবং আপনি 8-10 জনের মতো না। না, আমি ডিফারেন্ট, এটা আমি বুঝতেছিলাম যে আমাকে প্রবলেম করতেছে, এখান থেকে আমাকে হচ্ছে মুভ অন করা লাগবে। এটার জন্য ডক্টরকেও যদি দেখানো হয় আমি দেখাবো। তো আম্মুকে বললাম আমি ডক্টর দেখাবো, আমাকে টাকা পাঠান। মিথ্যা কথা বলছি। এই টাকা দিয়ে আপনি নোয়াখালী যাবেন? হ্যাঁ, আমাকে 5,000 টাকা পাঠাইছে। আমি গেছি, সারা রাস্তা আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, পারতেছি না। নোয়াখালীর অ্যাড্রেসটা জানতেন? জানি না কোথায় থাকে,
আমি শুধু জানি নোয়াখালী সদরের আশেপাশে থাকে। আমি ওখানে গিয়ে সদর- কি করবেন, মাইকিং করবেন? এই মধ্যে যদি আমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, সে তো অবশ্যই যদি জানে যে আমি নোয়াখালী যাইতেছি, তার তো অবশ্যই এটা না যে নোয়াখালী আসতেছে অন্তত দেখা করব আমি। জানাবেন কি তার ফ্রেন্ডদেরকে? হ্যাঁ, ফ্রেন্ডদের মাধ্যমে। তো আমি তার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম, তো ব্যস্ত বলতেছে। আমি মনে করলাম ব্লক করে দিছে ওর ফ্রেন্ড আমাকে। তো আমার সামনে সিটে একটা আন্টি বসছিল, আন্টির কাছ থেকে ফোন নিলাম আমি, যে আন্টি একটু কথা বলবো, আমার ফোনে টাকা নাই। তো ওইখান থেকে তার ফ্রেন্ডকে একটা ফোন করলাম যে ভাই আপনি কি আমাকে নাম্বারে ফেসবুকে ব্লক করছেন? বলতেছে হ্যাঁ। কেন করছেন? বলতেছে যে ফোন দিয়ে বলছে যে আমার সাথে যদি কোনো কন্টাক্ট রাখিস তাহলে তোর সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো না। তো আমাকে বাধ্য হয়ে করা লাগছে। বলতেছে যে আপু কিছু মনে করেন না। তারপর আমাকে অনেকগুলো কথা শোনালো যে হ্যাঁ তুমি ওর জন্য পাগল, ও তো থাকতেই চাইতেছে না, ওকে ছাড়ো। তারপরে আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিলাম যে আমি তোর নাম্বার দিতেছি, কন্টাক্ট কর। তো সে সাথে কন্টাক্ট করতে পারছে। তো বলতেছে ভাইয়া রাফিয়া তো অন দ্য ওয়ে নোয়াখালী যাইতেছে, কুমিল্লায় আছি আমি তখন। তো বলতেছে ও মরে গেল, আমি ও রাস্তায় পড়ে থাকলে আমি ওর সাথে দেখা করবো না, ওর লাশের দিকে আমি ফিরেও তাকাবো না, এইভাবে বলছে। তো বলতেছে যেখানে আছে সেখান থেকে ঢাকা ব্যাক করতে বলো। তো আমার সেন্সে ছিল যে আমার লাভ নাই। বাট রাত 9:30 কি 10টা বেজে গেছিল। ওই হাইওয়েতে নামলে আশপাশ কোনো বাড়ি ঘর নাই। আমি ওইখানে যদি নামি আমি বিপদে পড়ে যাব। আমি চেষ্টা করতেছিলাম যে আমি ঢাকার দিকে ব্যাক করার, তো পারতেছিলাম না। তো তারপরে হেল্পার কন্ট্রাক্টর ছিল বাসে, বললাম যে আমাকে একটু কোনো বাস স্ট্যান্ডে নামাই দিয়েন, বা যেখান থেকে আমি ঢাকাতে ব্যাক করতে পারবো। রাত বাজে তখন 11:30। আমাকে একটা বাস স্ট্যান্ডে নামাই দিছিল নোয়াখালীতে ঢুকতেই, চাটখিল জায়গাটার নাম। আমি সাথে অন্য একটা ফ্লেক্সি লোডের দোকান থেকে ফোন নিয়ে কল দিই, এর নাম্বার ঢোকে না, আম্মুর নাম্বার ছিল আমার কাছে, ওর আম্মুর নাম্বারে কল দিছি, ওর আব্বু ধরছে। তো আমি পরিচয় দিছি আমি তার ফ্রেন্ড, আমি নোয়াখালী আসছি একটা কাজে, ফোন পাচ্ছি না, তো দিছে। তারপর বলতেছি আমি তোর আম্মুরে কল দিতেছি, সেটা বললাম। আমার আম্মুরে কল দিয়ে যাতা বলছে, আপনার মাকে ফোন দিয়ে যাতা বলছে। তো তারপর আমি বলতেছি আপনি যা ইচ্ছা করেন আমারে কল দেন, এখন আমার নাম্বার যেহেতু আপনি ব্লক করছেন আমি আপনাকে কল দিতে পারতেছি না। আমি এখন রাগ বাদ দেন, আমি একটা মেয়ে, আমি হয়ে আপনার কাছে হেল্প চাইতেছি, আমি একটা মেয়ে হয়ে আপনার কাছে সাহায্য চাইতেছি। রাত 12টা বাজে, এখানে আশপাশ সব দোকান বন্ধ, আপনি আমাকে হেল্প করেন। ওকে। বলতেছে তুই মর, আমি তোর লাশও দেখতে যাব না। কানাকাটি করছে আশপাশ, ফোনে এগুলো বলতেছে। হ্যাঁ আশপাশ ইটস ভেরি ডেঞ্জারাস। কেন বলি আপনাকে, এখানে অনেকগুলো ইস্যু আছে। ওই যে বললো না যে মারা যাবা সামথিং লাইক দিস, এই যে ফোনটা কথা বলছে, ওর ফোন থেকে যত ফোন গেছে, এটা কি আপনার ফোন থেকে ছিল? আপনার ফোন থেকে ওর সাথে কথা বলতেছিলাম তখন, নাকি অন্য কারো ফোন থেকে? মানে এটা যদি কখনো নিজের ফোন থেকে বলে বা ওর ফোনে যার আছে সেটা যদি ট্র্যাক আউট করা যায়, তাহলে এটা মানে কি সম্পর্ক, কেন মেয়েটা মারা গেছে বা কি হয়েছে যদি চায়, এটা বের করা কোনো ব্যাপারই না বাংলাদেশ পুলিশের জন্য। সো এই যে ফোনে আমরা এই জাতীয় কথাবার্তাগুলো বলি, 100 বার চিন্তা করা উচিত। তো তারপর সে যখন ফোন কাটলো, একটা সিনজেলা সে বলতেছে আপু কোথায় যাবেন? তো আমি বলতেছি ভাইয়া আশেপাশে কি কোনো আবাসিক হোটেল আছে বা 5 স্টার বা 4 স্টার হোটেল আছে, আমি একটু থাকবো, আমি কাজে আসছিলাম, আমি ফেসে গেছি এখানে। তো সিনজেলাটা বয়স্ক ছিল, আঙ্কেল টাইপের, প্রায় 10 কিলো আমাকে নিয়ে গেছে। কোনো আলো নাই, অন্ধকার, ইচ্ছা করলে কিন্তু আমার ক্ষতি করতে পারতো। আমি দিকে দোয়া পড়তেছি যেন মানে কোনো বিপদে না পড়ি। সে আমাকে একটা হোটেলের নিচে নামাই দিল, চাইনিজ হোটেল ছিল মনে হয়। তো তখন কল দেয় আমার নাম্বারে, কল দিয়ে বলে আমি তোর নামে জিডি করবো থানায় কালকে, তুই যে আমাকে থ্রেট দিতেছস জিডি করবো। ঠিক আছে, যা ইচ্ছা করেন। তো তারপরে আবার কল দিয়ে বলতেছে যে আমি তখন আমি হোটেলে ঢুকবো মাত্র, তখন কল দিছে। তো বলতেছে আমি একটা পুলিশ আঙ্কেলকে পাঠাইতেছি, কোথায় আসো অ্যাড্রেস দাও, তুমি বাইরে আসো, কেউ যদি তোমাকে আমি কিছু করতে পারবো না এখানে। আমি বলছি এটা মাথায় আছে আপনার? 12:30 পৌনে 1টা বাজে এখন। কিন্তু ওর তো মাথায় ছিল, আপনার কেন মাথায় থাকে নাই? আমার মাথায় আছে, এই জন্যই তো আমি চেষ্টা করতেছি নিজের প্রোটেক্ট করা। হয়ে গেছে, আমি তো চলেই গেছি ওখান থেকে, তো আর ব্যাক করতে পারতেছি না। রাফিয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম একটা ঘটনা তো আপনার নোয়াখালীতে যাওয়ার আগে চিন্তা করার কথা। হ্যাঁ, তখন সেটা মাথায় ছিল না। তারপর 999 কল দিছে সম্ভবত, আমি অ্যাড্রেস দিছি, পুলিশ আসছে আমারে
আসে আমার থানায় নিয়ে গেছে। থানায় ঢুকছি 1:30টার সময়, তার মধ্যে আমার তার বড় ভাইয়ের সাথে কন্টাক্ট হয়েছে। থানায় নিয়ে আপনাকে কি প্রশ্ন করলো? থানায় নিয়ে অনেক প্রশ্ন করছে। ডেফিনেটলি করা উচিত। এবং আপনাকে যখন থানায় নিল, তার আগে কি আপনার বাবা মার সঙ্গে আপনার কথা হয়েছে যে আপনি থানায় যাচ্ছেন, বা থানায় নেওয়ার পরে পুলিশ কি জানিয়েছে? তো তার মাঝখানে আমার তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। তার বড় ভাই বাইরে থাকে, দেশের বাইরে। আমি তাকে ফোনে না পেয়ে তার বড় ভাইকে সবকিছু বলে দিই। হ্যাঁ, আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। কি বলবেন আপনি? অপরাধ তো তার না, আপনার কথা অনুসারে যদি আমরা জানি। হ্যাঁ, কারণ সে তো তার দিক থেকে ক্লিয়ার, দোষটা আমার, আমি বলতেছি। তো তার বড় ভাই আমাকে বলতো যে আগে তুমি থানা থেকে বের হয়ে ঢাকায় যাও, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আগে তোমার মেইন পয়েন্টটা হইতেছে যে তুমি সেফলি আগে থানায় যাও, সেফলি আগে তুমি ঢাকায় পৌঁছাও। ভাইয়াটা খুব ভালো ছিল, ওর বড় ভাইয়া সুন্দর করে কথা বলছে। থানায় গেছি, আমাকে থানার ওসি সুন্দর ব্যবহার করে বলতেছে আপনি আমাদের থানার গেস্ট, হ্যাঁ আপনি এখানে থাকেন। আমার একটা ছবি ভিডিও ক্লিপ করে যে কেন আসছিলাম, আমি ফ্র্যাঙ্কলি বলছি যে আমি একটা কাজে আসছিলাম, বিপদে পড়ে 999 কল দিছি, শেষ। তো তারপর আমাকে একটা ঘরের মধ্যে আটকায় রাখা হলো। এমনভাবে আমাকে ওইখানকার মহিলা পুলিশরা ট্রিট করলো যে আমি একটা মার্ডার কেসের আসামি। আমি ওই দিন ভাইয়া বিশ্বাস করে আমি দুনিয়া চিনছি। ওই 18 ঘন্টা আমি থানায় ছিলাম, আমি দুনিয়া চিনছি, সে আমায় চিনাই দিছে। আমি যে থানায় ছিলাম একটাবার কল দেয় না আমারে যে তুমি কি সিচুয়েশনে আসো। আমাকে লিটারালি ফোর্স করা হইতেছে যে ওই ছেলের নামে মামলা করো, ফ্যামিলির নামে জিডি করো। ওইখানে একটা আঙ্কেল ছিল, যখন শুনছি ও থেকে আসছে তখন আমার কাছে গেছে, বলতেছে ওই ছেলের নাম্বার দাও আমাকে, ও ছেলে কি করা লাগতেছে আমি করব। আমি বললাম না, আমি তার কোনো ক্ষতি চাই না। একটা বারও কল দেয় নাই, হারাই গেছে সে। তারপর আমি অনেকবার ট্রাই করছি, তাকে আমি কোনোভাবে ফোনে পাই না। তার আম্মু নাম্বারে কল দিছি, ফোনে পাই নাই। তার ভাইয়াকে লাস্ট অব্দি কল দিছি সকালবেলা, ভাইয়াকে বলছি, এটা বলা সাহস পাই না যে ভাই আমি এর সাথে কথা বলবো, বড় অনেক সিনিয়র, প্রাউডলি বলছে যে আমি তাকে বেস্ট সলিউশন দিছি, থানা সেভ করছি। বাট ওই 17 ঘন্টা যে আমি কি ফেস করছি শুধু আমি জানি। আমাকে কয়েদের খাবার দেওয়া হয়েছে যেগুলো থানার জেলে বসে খায়, আমি আমি ছুঁয়ে দেখি নাই। আমার 14 গোষ্ঠী এগিয়েও কখনো থানা ফেস করে নাই। ওখানে লিটারালি আমার উপর ফোর্স করা হয়েছে যে জিডি করেন, জিডি করেন, জিডি করেন। আপনার আমি হাত ধুবো, আমাকে কলা দিছে, কেক দিছে। তো কলাটা পচা টাইপের ছিল, আমি খাইছি, তারপরে জীবনে খাই নাই। আমি কখনো নিজে হাতে ভাত খাই না, বাসায় গেলে আম্মু খাওয়াই দেয়। তো আমার হাত মেখে গেছে। আমি বললাম যে একটা মহিলা কনস্টেবল ছিল, আমি বললাম যে দরজাটা খুলেন, আমি তো হাত ধুবো। বলতেছে আপনার কয়টা চাকর আছে, আপনি বারবার দরজা খুলবে আবার লাগাই দিবে। আমি ওই দিন আমি দুনিয়া চিনছি। তারপরে আমার মনের মধ্যে এটা আসছে যে আমি তার দিকে আর ফিরে তাকাবো না, এখান থেকে বের হই আমি শুধু। তো থানাতে বলতেছিল যে ফ্যামিলি মেম্বার না আসলে আপনাকে ছাড়বো না। আব্বু অসুস্থ, এদিকে আম্মু তো কিছুই জানে না, কোনো ওয়ে না পায়। আমি একটা ফ্রেন্ডকে ফোন দিচ্ছি যে দোস্ত আমি এরকম নোয়াখালী এখানে এসে, ডিটেলসে বললাম না, আমি তাকে বলছি তুই নোয়াখালী আয়, এসে আমার জাস্ট নিয়ে যায় এখান থেকে। সে একবারও জানতে চাইলো না কি হয়েছে, কাহিনী কি। সে বাইক রাইডার, হ্যাঁ, বাইক থেকে নোয়াখালী গেছে, বিপদে সাহায্য পাইছি। সে যদি আমাকে ওইখান থেকে না নিয়ে আসতো, আমি 5 দিনে ওইখান থেকে বের হতে পারতাম না। ফ্রেন্ড বনসই দিয়েছে। হ্যাঁ, নোয়াখালী থেকে 7.5 ঘন্টা জার্নি করে বাইকের উপরে। এর মধ্যে আমি এটা পর নিয়েছিলাম যে সে জাহান্নামে যাক, আমি তাকে কখনো খোঁজ নিব না, তাকে ফোন দিব না। আমার এই রাগটা ছিল 8 ঘন্টার। এরকম রাগ আপনার অনেকবার হয়েছে সম্পর্কের মধ্যে? 8 ঘন্টা রাগ ছিল। তাকে আমি ফোন দেই আমার ফ্রেন্ডের নাম্বার থেকে, ফোন ধরে না, তার আম্মুর নাম্বারে কল দেয়, তার আম্মু ধরছে। তো আমার ফ্রেন্ডকে দিয়ে কথা বলাই যে আমি ফ্রেন্ড সে বলতেছে নাই। তো তারপর আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর অনেকভাবে চেষ্টা করে তার সাথে কন্ট্যাক্ট করার, ফেক আইডি খুলে তার মেসেজ দেয় যে আমার রিপ্লাই করা লাগবে না, আমার মেসেজগুলো দেখেন, শুধু মেসেজগুলো দেখেন, সিন করেন, আমার তাতেই শান্তি। 2 দিন পরে দেখি সেখানে ব্লক করে দিছে। আরেকটা ফেক আইডি খোলার পরে দেখি যে মেসেজ দেওয়ার পর লেখা হচ্ছে দে ক্যান নট রিসিভ ইয়োর মেসেজ,
মানে এমন সিস্টেম করছে যে কোনো ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা ছাড়া কেউ যেন মেসেজ দিতে না পারে। আমি টোটালি ভেঙে পড়ি যে যার জন্য আমি এত কিছু ছাড়ছি, আমি আমার শহর ছেড়ে আসছি, আমি আমার আম্মুকে ছাড়া কখনো থাকি নাই, ছেড়ে আসছি, এত স্ট্রাগল করছি, সে মানুষটা সেই সব দিয়ে আমাকে রেখে চলে গেল। ফ্রেন্ডদের নাম্বার থেকে ট্রাই করি, আমার যে রুমমেট এখন তার ফোন থেকে ফোন করি। বেশ কয়েকদিন আগে আমার কণ্ঠ পেয়ে ফোনটা কেটে দেয়। সে কোনোভাবে আমার সাথে ইনভলভ হইতে চায় না, চলে গেছে। সেই সুযোগটা খুঁজতেছিল অনেকদিন যাবত। পুলিশ কেসের পরে কি আর যোগাযোগ হয়েছে? না। থানার পরে আর যোগাযোগ হয় না। থানার ঘটনাটা কবে? থানার ঘটনাটা 30 জুন। 30 জুন। আজকে আমার যে রেকর্ডিং টাইম সেটা হচ্ছে 21 জুলাই, 20 দিন 21 দিন আগের ঘটনা। তারপর আমি বাজেভাবে ভেঙে পুলিশ স্টাফ আছে না, সাইকিয়াট্রিস্ট, বাংলাদেশে বড়, ওনার কাছে আমি দেখাই। উনি আপনাকে কি সমাধান দিয়েছে? শুধু একটু বলেন যে ওনার সমাধানটা আপনার কাছে ভালো লেগেছে কিনা, এটা ভালো লেগেছে? ওষুধ যেন সব ঠিকভাবে খাই, আর মেইনলি দোষটা আমার, আমি জানি, কারণ আমি তার প্রতি স্টিল নাও বাজেভাবে ক্রেজি একদম। সে আমাকে দোষ দিচ্ছে যে ওই ছেলে তো তোমাকে আগে থেকেই ক্লিয়ার করছে। এই গল্পটা আপনি বলবেন, এটা কি আপনার আগে থেকে চিন্তা ছিল, নাকি আপনি এই থানার ঘটনা বা সমস্ত কিছু ঘটার পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আমি আমার লাইফের গল্প, যেটা আমার ম্যারিড লাইফ, এটা আমি শেয়ার করতে চাইতাম, বাট এত কিছু হয়ে যাবে আমার এই 20 দিনের মধ্যে, এটা আপনি জানতেন না? জানতাম না। তারপরে হচ্ছে আমি আপনার পেজে যে আপনাকে ছোট একটা মেসেজ দিয়ে রাখি, 5-6 লাইনের। রাইট, আমি ফোন নাম্বার ছিল ওখানে, হ্যাঁ, আমি সেটার স্ক্রিনশট মহিউদ্দিনকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি বলে তারপরে সে আমার সাথে এসে শেয়ার করছে, স্যার এই হচ্ছে স্টোরি। বলছিলেস আগে আনো ওকে, আমি কথা বলি, দেখি তারপরে কি অবস্থা। সেই কথা বলাটাই এটা। আমার কথা বলাটা এরকম না যে আমি আপনার সঙ্গে বাইরে কথা বলবো তারপর হচ্ছে, আমার কথা বলা মানে হচ্ছে সব অন স্ক্রিন। সো ডেফিনেটলি আমি এখানে যতটুকু নিলাম অতটুকু আমি প্রচার করবো না, আমি হয়তো প্রিসাইজলি করবো, বাট এটা সো আপনি যেখানে আসবেন এটা আপনার বাবা মা তো জানে। খুব কমন প্রশ্ন, কেন বললেন গল্পটা? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, মোট কথা এটা আমি বলে আমি শান্তি পাইছি, এটাই আমার অনেক। ঠিক আছে, বাট শেখার মতো কি আছে? আপনি কি শিখেছেন? আমি শিখছি যে কাউকে লাইফে অন্ধবিশ্বাস করতে নাই, প্লাস লাইফ কারোর জন্য কখনো থেমে থাকে না। আপনি শিখেন নাই? আমি শিখছি ভাইয়া, এই 20 দিন আমি অনেক কিছু ফেস করছি। আপনি শিখে যদি থাকেন তো আলহামদুলিল্লাহ, বাট টাইমটা মাত্র 20 দিন, এই জন্যই আমি এই কথাটা বললাম যে আপনি শিখেন নাই। তবে এটা ঠিক যে শিখলে সবচেয়ে বেস্ট লেসনটাই আপনি শিখছেন। দেখেন, আমি মোটেও আপনাকে সাজেশন দেওয়ার মতো কেউ না, কিন্তু পুরো গল্পটা শুনে মানে এমন না যে সাজেশন দেন এটা একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যাপার, সো ওইটা আমার মধ্যে নাই। বাট আমি যে কথাগুলো বলবো এটা 8-10টা মানুষ তাই বলবে, সেই জায়গা থেকে আমি 2-1টা জিনিস জাস্ট বলতে পারি। একটা হচ্ছে যে কোনো ক্রেজিনেস, ওয়ান সাইডেড ক্রেজিনেস, এটা রেজাল্ট ভালো না। আপনার লাইফে একটা মানুষ ছিল যিনি আপনার সাবেক হাজব্যান্ড। আমি জাস্ট একটা কথা বলতে চাই ভাইয়া, আমি রিভেঞ্জ অফ নেচারকে বিশ্বাস করতাম না, এখন করি। এটা বোঝাতে চাচ্ছেন যে আপনি তার সাথে যে আচরণটা করেছেন সেটাই আপনি রিপিট পেয়েছেন আপনার লাইফে, রাইট? সেটা এক ধরনের যদি আত্মগ্লানি থাকতেও ভালো। কোনো পরামর্শ কি দিতে চান যারা আপনার মতো এজে আছে, এই এসএসসি ইন্টার পড়ুয়া টিনেজার ছেলেমেয়ে যারা আছে? আমি এতটুকুই বলতে চাই যে লাইফে আজ যা কিছু হোক, জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাইয়া। জোর করে আজ যাই হোক, একটা সম্পর্ক কখনো টিকানো যায় না, একটা সম্পর্ক বিল্ড আপ করা যায় না। যে ছেলেটার কথা আপনি বারবার বলেছেন আজকের অনুষ্ঠানে, যদি কালকেই আপনার সামনে আসে আপনি তো কালকেই গলে যাবেন। জীবনেও না, আমি স্ট্রং হয়ে গেছি, এনাফ স্ট্রং। আমি তাকে স্টিল ভালোবাসি, ভালোবাসাটা ভালোবাসার জায়গায়। সে আমার কাছে আসলে আমি হয়তোবা তাকে আর কোনোদিন একসেপ্ট করবো না, কারণ আমি তাকে আর সুযোগই দেবো না আমাকে আঘাত করার। সে যে আসবে, আচ্ছা আমাকে সুন্দর করে কথা বলো, সে যে সেকেন্ড টাইম আর এই কাজটা আমাকে আবার আঘাত দিয়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি? কিন্তু আপনি তো আঘাত পেতে ভালোবাসেন। আঘাত প্রেমিকরা আঘাত পেতেই ভালোবাসে, এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। আঘাতের একটা লিমিট থাকে, যাই হোক লিমিটটা ক্রস করে গেছে, বাট সেটা সম্পূর্ণই আমি বলবো আপনার বোকামি। হ্যাঁ, আমার বোকামি। আপনি শুধুমাত্র তার সঙ্গে কথা বলার জন্য ভোলায় চলে যাচ্ছেন, কথা বলার জন্য ঢাকায় চলে আসতেছেন, কথা বলার জন্য আপনি নোয়াখালীতে চলে যাচ্ছেন, ওটা একবার আপনি চিন্তা করতেছেন না
যে এখানে যদি একটা বড় ধরনের অকারেন্স হয়ে যায়, এই অকারেন্সটা শুধু কি আমি সাফার করবো নাকি আমার বাবা মাও সাফার করবো? আব্বু মুসাফির। অ্যান্ড দিস পিপল আর নট গিলটি, তারা কিন্তু নিরপরাধ, তাই না? তাদের উপর হ্যাঁ আপনি জাস্ট একটু চিন্তা করেন তো, 20 ইয়ার্স আপনি নিজে মা হন, আমি দোয়া করি আপনি খুব বিউটিফুল মাদার হবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। বাট এই 20 বছরে লাস্ট 2-3 বছরের বিয়ে শাদী বা এগুলো নিয়ে তারা মেন্টালি কি পরিমাণ সাফার করছে, এটা তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, আজকের এই গল্পটা শুনে অনেকেই আপনাকে ছিসি করবে, অনেকেই আপনাকে বকাবাদি করবে, বাট এই দুটো মানুষের কাছে আপনার আশ্রয় হবে, তাই না? তো এই দুটো মানুষকে নিয়ে কি কখনো চিন্তা করছেন যে লাস্ট এই 5-7 বছরে কি হবে? এখন করি, ট্রুলি বিলিভ করি যে শেষ পর্যন্ত আব্বু আম্মু ছাড়া পাশে কেউ থাকে না। এখন বিশ্বাস করি এটা, যে হাজার ভালোবাসা জীবনে মানুষ আসবে যাবে, বাট যে কোনো বাজে সিচুয়েশন বললে আব্বু আম্মুই আগে। আমি বলতেছি না যে ভাই বোনও থাকে না আব্বু আম্মু ছাড়া। দুটো জিনিস কখনোই স্যাক্রিফাইস করা উচিত না, একটা হচ্ছে ক্যারিয়ার আর একটা হচ্ছে এডুকেশন। এই দুটো জিনিস ক্ষতি যদি করে কেউ, তাহলে করতে পারে এমন কোনো জায়গাটা থেকে যেই জায়গাটায় আপনার অনেক বড় ঋণ আছে। লাইক বাবা মার একটা অসুখ হয়ে গেছে, ওই সময়টা বাবা মার পাশে না থাকলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনার বাসায় কেউ নাই, আপনি তার পাশে দাঁড়িয়ে আছেন, এতে আপনার পরীক্ষা খারাপ হচ্ছে, এটা আপনি সারা জীবন কনসিডার করতে পারবেন যে না, আমি আমার লাইফের বেস্ট সার্ভিসটা, বেস্ট টাইমটা আমার বাবা মাকে দিছি, ওটার জন্য আপনার কখনো গ্লানি হবে না। কিন্তু এইটার জন্য গ্লানি আছে, যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করতেছিলাম, যে আপনার এসএসসিতে আপনি ফেল করলেন একবার, সেটা ওই প্রথম সম্পর্কের কারণে, পরবর্তীতে ভালোভাবে রেজাল্ট হলো না, আপনি নিশ্চয়ই এত খারাপ স্টুডেন্ট ছিলাম, পড়াশোনার জায়গাটা নষ্ট করে আমি অনেক দূর যেতে পারতাম, অনেক দূর যেতে পারতেন, আপনি এখন যেখানে পড়াশোনা করছেন তার চেয়ে অনেক বেটার জায়গায় থাকতে পারতেন, না? তবে এটা ঠিক যে রাফিয়া, আমার মনে হয় যে গোছানোর সময় এখনই শেষ হয়ে যায়নি। ইউ আর রাইট নাও 20 অনলি। হ্যাঁ, জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমগুলো পড়ে আছে। বেস্ট মানুষকে আসার সুযোগ দিতে হয় এবং সেজন্য নিজেকে রেডি করতে হয়। হ্যাঁ, তো সেই কাজটা করেন। প্রেম জীবনে বহু আসবে, বহু চলে যাবে, কিন্তু জীবন যদি প্রেমের জন্য চলে যায় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যাকে আপনি লাভ করেন সে যদি আপনাকে ভয় পায়, আপনার অ্যাক্টিভিটিস দেখে, কোনো কিছু দেখে ভয় পায়, সে আপনাকে কখনোই লাভ করতে পারবে না। যদিও কখনো করে, ভয়ের জন্য করবে, আইদার তার প্রেস্টিজ বাঁচানোর জন্য করবে, অথবা তার সামাজিকতার কথা চিন্তা করে করবে। ওই মানুষটাকে আপনি রিয়েল মানুষ, যে মানুষটা চান সেই মানুষটা পাবেন না। এরপরে যদি আপনি ওর সাথে যান দেখা করতে, বা কোনো কারণে ও যদি আপনার কাছে আসে এবং সেটা নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আপনাদের লাইফে, এবং সেটা যদি কখনো ফেস আউট হয়, কখনো সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই কিন্তু আপনার দোষ দিবে, কারণ আপনি এখানে কমিটমেন্ট দিয়ে যাচ্ছেন যে আপনি এখন আর কখনো কন্টিনিউ করবেন না। আমি জাস্ট এতটুকুই বলবো যে আমি তার ছায়া দিছি, দুনিয়া দেখে আসুক। না, এটা আপনার তার প্রতি ফিলিংস আছে বলে বলতেছেন, আপনি তাকে গিভ আপ করছেন, তারপরে পৃথিবীটা কি করবে না করবে সেটা তার, সে আপনার চেয়ে ভালো মেয়ে পাইতে পারে তার জায়গা থেকে, এটার জন্যই চলে গেছে হয়তো। এই যে আপনি স্টিল তাকে অনেক মিস করেন, সেজন্য এই ধরনের কথা বলতেছেন। বাট আপনি যদি কাট আপ করেন, তারপরে তার জায়গাটা অন্ধকার, ওটা নিয়ে কোনো মন্তব্যই করা উচিত না আপনার। ওইটার জন্য আপনি স্টিল রেডি না? রেডি হওয়াটা জরুরি। রেডি হব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি হব, চেষ্টা করতেছি। আর এই সময়টাতে নিজেকে বিজি করা আর বাবা মাকে সময় দেওয়াটা খুব জরুরি। আর জীবনে কোনোদিন ফেসবুক লাইভে আসবেন না এইসব বিষয় নিয়ে অন্তত। এক, আর 2 নম্বর হচ্ছে যে ক্রেজি হয়ে কখনো এই কাজগুলো করা উচিত না। অজানা উদ্দেশ্যে পাড়ি জমালাম, তার জন্য একবার ফেসবুকে ব্লক করছে, ফোনে ব্লক করছে, যে ঠিক আছে ব্লক করলি কেন, আমি সেটা দেখতে। আমাদের একটা কথা আছে না, নারে বেলতলা একবারই যায়। এটা সত্য না, এটা ডেফিনেটলি সত্য না। নারে বেলতলায় অনেকবার যেতে পারে যদি হেলমেট পরা থাকে। হেলমেট পরা থাকে, এটা ঠিক। ঠিক আছে, সো মানে আর যাই হোক, জীবনে নিজের ক্ষতি করে যাতে কোনো কিছু না হয়, অন্যের সম্মান সেটাও কিন্তু নিজের সাথে জড়িত থাকে, এই হচ্ছে বিষয়। কিছু কি বলতে চান কার উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে বলতে চাই যে যদি, আমি জানতাম আপনি তার উদ্দেশ্যেই বলবেন, যদি তার অবধি ভিডিওটা যায়, আমি তাকে খারাপ প্রমাণ করার জন্য এখানে আসি নাই। আমি শুধু যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে ওখানে ডেফিনেটলি ও কিংবা আপনার এক্স হাজবেন্ড কেউই খারাপ প্রমাণিত হবে না। এই ভিডিওর সেই প্রেজেন্টেশনের জায়গা নাই। এখানে আপনি নিজের ফল্টগুলোই বলছেন। এক্স্যাক্টলি। আর আপনি যেভাবে এখানে বলছেন যথেষ্ট প্রেসাইজ করে বলেছেন, এক। আর 2 নম্বর হচ্ছে আমার প্রেজেন্টেশনের জায়গাটাও যথেষ্ট প্রেসাইজ থাকবে। সুতরাং এখানে কাউকে ইন্ডিকেট করা বা কে ছিল আপনার সম্পর্কে তাকে এখানে প্রকাশ করা, এটা কোনোভাবেই হবে না, ভিডিওতে কোনো সুযোগই নাই। কিন্তু এই ভিডিও রেস ধরে যদি এসে কেউ বলে যে আমি সেই ব্যক্তি, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা তার ব্যক্তিগত। কিংবা এই ভিডিও রেস ধরে যদি আপনিও আপনার আইডিতে গিয়ে বলেন যে যাকে নিয়ে আমি গল্প বলছিলাম সে হচ্ছে এই লোক,
সেটাও আপনার ব্যক্তিগত বিষয়, এবং সেটার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে সেটার দায় আপনি নেবেন, কিন্তু আমাদের এন্টিটিতে আমরা কখনোই কাউকে ইন্ডিকেট করে করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ে গল্প বলেছেন সেখানে আপনি কাউকেই দোষ দেননি, সেখানে আপনি নিজেকেই দোষ দিয়েছেন, সুতরাং সেই সুযোগটাও নাই। ওর বাইরে কাউকে কিছু বলার আছে? আব্বু আমাকে সরি বলতে চাই। আর ভাইয়া? ভাইয়া প্রচুর ভালোবাসি ভাইয়াকে, ভয় পাই, ভালোবাসি যতটা তার থেকে বেশি ভয় পাই। আজকে 6 বছর ভাই আমার সাথে কথা বলে না, 6 বছর ভাই আমার সাথে কথা বলে না, খুব পেইন হয়। ঢাকায় আসছি 7 মাস ধরে আসি আমি, একদিনও দেখা করে নাই, ভুল ভুল করে একবার কল দেয় নাই আমার, জানি একটা আমার মাত্র দোষ বোন আছে। আপনি? হ্যাঁ, ঈদে গেছি, রোজা কুরবানি ঈদে বাসায় গেছি, একবার আমার দিকে তাকাও দেখে নাই। ভাইয়াকে সরি বলতে চাই, আব্বু আম্মুকে সরি বলতে চাই, অনেক পেইন দিছে, আর পেইন দিব। আমি নিজের লাইফ গুছাবো, গোছানোর চেষ্টায় আছি। আমার থেকে এরকম ভুল আর কখনো রিপিট হবে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই গল্পটা শেষ হোক এখানেই। আমি আবারও বলছি, ওনাকে আপনারা জাজ করবেন না, তবে এটা ঠিক যে যে তার নিজের ভুলগুলো বুঝতে পারে সেটা তার জীবনে অ্যাসেট হয়ে যায়। ও 20 বছরের জীবনে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সেইটাকে যদি সে রিয়েলাইজ করে সামনের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে তাহলে ডেফিনেটলি ওর জীবনটা সুন্দর হবে, এটা হচ্ছে বিষয়। আর একই সাথে ও আজকে এসে ও যাদেরকে সতর্ক করে গেল, বিশেষ করে এই যে যেসব ছেলেমেয়েরা অনেক বেশি অধিক বেশি ইমোশনাল হয়ে জীবনে এইসব ডিসিশন নিয়ে লেখাপড়া খারাপ করে ফেলে, ক্যারিয়ারটা খারাপ করে ফেলে, তাদের জন্য আজকের এই গল্পটাতে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। থ্যাংক ইউ রাফিয়া, দোয়া করি আমরা, এবং আপনি যেই সাহসটা নিয়ে, যেই সৎ মনোবাসনা নিয়ে এখানে এসেছেন, ভবিষ্যতের জীবনটা সুন্দর করবেন, সেটার জন্য অফুরন্ত শুভকামনা থাকছে। ধন্যবাদ ভাইয়া।